সুপ্রিয় কাজিরহাট মডেল হাই স্কুলের শিক্ষার্থীবৃন্দ এবং এই মুহূর্তে আমার ক্লাসটি যারা দেখছেন তাদের সবাইকে কাজিরহাট মডেল হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল হোসেন, সহকারী শিক্ষক গণিত। শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সাথে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের একটি রসায়নের ক্লাস নেব। রসায়ন বিজ্ঞানের অধ্যায় 3 এখান থেকে আমি একটি ক্লাস নেব। আমি এর আগে এই অধ্যায় থেকে আরও একটি ক্লাস নিয়েছিলাম, তোমাদের বিভিন্ন যে সম্পর্কে ধারণা দিয়েছিলাম যে পারমাণবিক সংখ্যা কীভাবে পারমাণবিক সংখ্যাগুলো বিন্যস্ত থাকে, পারমাণবিক সংখ্যা কীভাবে এগুলো ভাঙতে হয়, এগুলো দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদের সাথে ক্লাস করব প্রথমে আইসোটোপ, এরপর পারমাণবিক সংখ্যা নিয়ে আবার আলোচনা করব। আইসোটোপটা দেখি। আইসোটোপটা কি? প্রথম বলে রাখি, আইসোটোপ হলো যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন। প্রোটন সংখ্যা সমান হবে কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন হবে, তাদের বলো কি পরস্পরের আইসোটোপ। যেমন হাইড্রোজেনের 60টি আইসোটোপ আছে, কেমন কার্বনের আইসোটোপ আছে। তা হাইড্রোজেন আইসোটোপগুলো যেমন হাইড্রোজেন আমরা জানি প্রোটন কয়টি থাকে? একটি প্রোটন, কেমন। আবার দেখো, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1 কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন হলে তার কতগুলো আইসোটোপ হতে পারে? তাই নিয়ে 60টি পর্যন্ত হতে পারে। তাই নিয়ে প্রথমে H1, তারপর H2 থাকবেই। আমরা যদি দেখি হাইড্রোজেন আমাদের প্রকৃতিতে যেগুলো পাওয়া গেছে, এই আইসোটোপগুলো যদি দেখি আমরা 3টি আইসোটোপ, মূলত 60টি আইসোটোপের মধ্যে 3টি আইসোটোপ প্রকৃতিতে পাওয়া গিয়েছে, ঠিক আছে। হাইড্রোজেন মোট আইসোটোপ আছে কয়টি? 60টি। 60টির মধ্যে আমাদের 3টি আইসোটোপ প্রকৃতিতে পাওয়া গিয়েছে। এগুলোর নাম কি? একটা জানি হাইড্রোজেন, একটা হলো ডিউটেরিয়াম, আর একটা হলো ট্রিটিয়াম। হাইড্রোজেন আমরা জানি H2, এখানে একটি প্রোটন আর একটি নিউট্রন থাকে, কেমন। হাইড্রোজেন যেটা H2, এটাতে একটি প্রোটন আর একটি নিউট্রন আছে, তাই এর পারমাণবিক সংখ্যা কত? 2। আর যখন আমরা ডিউটেরিয়ামে যাব, ডিউটেরিয়ামে হাইড্রোজেনে প্রোটন প্রোটন সংখ্যা একই থাকবে। প্রোটন এখানেও একটি, কিন্তু নিউট্রন বেড়ে যাবে 2টি নিউট্রন। তাহলে তার পারমাণবিক সংখ্যা কত হবে? 3। তাহলে এর জন্য ডিউটেরিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। প্রকৃতিতে হাইড্রোজেনের প্রকৃতিপ্রাপ্ত হাইড্রোজেনের 3টি আইসোটোপ। হাইড্রোজেন আমাদের কি? H2, কেমন। হাইড্রোজেনকে আমরা আবার প্রোটিনে বলতে পারি। এখানে প্রোটন, নিউট্রন, প্রোটন হলো একটি, নিউট্রন একটি। হাইড্রোজেনের প্রোটন হলো একটি, নিউট্রন হলো একটি। যখন ডিউটেরিয়ামে যাব, তখন প্রোটন একটি থাকবে, কিন্তু নিউট্রন একটি বেড়ে যাবে। ডিউটেরিয়ামে গেলাম, তারপর ট্রিটিয়ামে গেলে ট্রিটিয়ামের প্রোটন একটি, নিউট্রন 3টি। তাহলে আমরা দেখলাম এক্ষেত্রে আমরা যদি পারমাণবিক সংখ্যা হিসাব করি, তাহলে হাইড্রোজেনের বা প্রোটিয়ামের পারমাণবিক সংখ্যা কত হচ্ছে? 2। ডিউটেরিয়ামের পারমাণবিক সংখ্যা কত হচ্ছে? 2 + 1 3। ট্রিটিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 + 3 = 4, ঠিক আছে। তাহলে আমরা এই 3টি হচ্ছে কি আমাদের প্রকৃতিপ্রাপ্ত হাইড্রোজেনের 3টি আইসোটোপ। তাহলে আইসোটোপ সম্বন্ধে আমরা বলতে পারছি, যদি প্রোটন সংখ্যা দেখো সবগুলোতে একই, প্রোটন সংখ্যা সবগুলো একই, কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন, তাহলে 3টাতে নিউট্রন 3 রকম, 1 2 3।
তাহলে যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন এই ধরনের মৌলগুলোকে একটিক অপরটিক কী বলবো আমরা? আইসোটোপ। ঠিক আছে, তাহলে এরপর আমরা আসবো পারমাণবিক ভর। তোমাদের অধ্যায় 3-এর 3.9 পার্টে আসো। পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভরটা কি আমরা জানি না একটু। আমরা এটা মুছে দিচ্ছি তাহলে। পারমাণবিক ভর পারমাণবিক ভর আমরা আগে জেনেছি কোনো পরমাণুতে অবস্থিত প্রোটন এবং নিউট্রন ভরের প্রোটন এবং নিউট্রনের সংখ্যার সমষ্টিকে বলবো কি? পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা দেখি এবারে তাহলে পারমাণবিক ভর সংখ্যা নিশ্চয় হবে একটি কি? পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখন দেখো যদি আমরা লক্ষ্য করি কপারের পারমাণবিক ভর পর্যায় সারণীতে দেওয়া আছে কত? তোমরা পর্যায় সারণীটা পরবর্তী অধ্যায় মানে অর্থাৎ পঞ্চম অধ্যায় পড়বা যখন, তখন তোমরা ওখানে দেখবা পর্যায় সারণীতে দেওয়া আছে কপারের পারমাণবিক ভর কত? 63.5। কপারের পারমাণবিক ভর 63.5। আবার ক্লোরিনের পারমাণবিক ভর 35.5। প্রকৃতিতে দুইটি ক্লোরিনের আইসোটোপ আছে, আমরা এগুলা একটু পরে আলোচনা করব। প্রকৃতির দুইটি ক্লোরিনের আইসোটোপ থাকার পরেও একটা হলো Cl37 আর একটা হলো Cl35, তারপরও তার পারমাণবিক সংখ্যা হলো কত? পারমাণবিক ভর হলো কত? 35.5। কেন হয়েছে এটা আমরা পরে দেখব। আচ্ছা, আমরা দেখি ক্লোরিনের একটি পরমাণুর ভর কত? আমরা জানি 3.16 × 10⁻⁻23 গ্রাম। তাহলে দেখো আবার অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত? 4.482 × 10⁻⁻23 গ্রাম। তাহলে দেখো এই যে এত কম সংখ্যক, আমরা যদি এটা লিখি ক্লোরিনের একটা পরমাণুর ভর ক্লোরিনের একটি পরমাণুর ভর কত? 3.16 × 10⁻23 তাহলে দেখো এখন একটি পরমাণুর ভর হলো 3.16 × 10⁻23। তাহলে এটা অনেক কম, অনেক কম। অনেকে বলতে পারো যে হ্যাঁ স্যার এখানে 3.16, তাহলে তো এটা অনেক কম না, পূর্ণ সংখ্যা আছে 3। আসলে ঠিক তাই না। 3.16 একে 10⁻⁻23 অর্থাৎ এতকে 10⁻⁻23 3/16 × 10⁻23টা দিই ভাগ করা, এটার অর্থ। তাহলে ভাগ করলে 0.000000 কমপক্ষে মনে হয় প্রায় 20টার উপরে চলে যাবে, দশমিকের পরে শূন্য দিয়ে। তাহলে এতগুলো লিখতে গেলে আমাদের খাতায় কুলাবে না, যার জন্য আমাদের এগুলো লেখা হয় না। বিজ্ঞানীরা একটা বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করছে, সেই পদ্ধতি হলো কি 10-এর পাওয়ার দিয়ে মাইনাস এবং প্লাস দিয়ে। তাহলে আমাদের ক্লোরিন একটি পরমাণু ভর 3.16 × 10⁻⁻23। এটা তাইলে হিসেব করা অনেক কষ্টসাধ্য, অনেক ছোটো যেহেতু কেমন। তাহলে এই জন্য করা হয়েছে কি বিজ্ঞানীরা একটি পরমাণুর ভরকে তারা নির্দিষ্ট করে ধরে নিয়েছে, তারা ওটার সাপেক্ষে অন্যান্য পারমাণবিক সংখ্যাগুলো নির্ণয় করে নিয়েছে কেমন। তাহলে আমরা দেখি পারমাণবিক ভর কাকে আমরা করছি। সাধারণত কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 12 একাংশের ভরের সাথে তুলনা করে অন্যান্য পরমাণুসমূহের পারমাণবিক ভর নির্ণয় করা হয়েছে। তাহলে আমরা দেখি, তোমরা যদি তোমাদের বইতে খুলে দেখো, আমরা যদি দেখি কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভর কত? কার্বন 12 আইসোটোপের একটি আইসোটোপের পারমাণবিক ভরের 12 একাংশ হচ্ছে কত? 12 একাংশ 1.66 × 10⁻⁻24 গ্রাম।
তাহলে আমরা লিখি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের পারমাণবিক ভরের 12/1 তাহলে আমরা কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর পারমাণবিক ভরের 12/1 সমান কত 1.66 ইন্টু 10 টু পাওয়ার 1.66 ইন্টু 10 টু পাওয়ার -24 গ্রাম। এইটার ভরের সাপেক্ষে এটার সাথে তুলনা করে অন্যান্য পরমাণুসমূহের পারমাণবিক ভরগুলা নির্ণয় করা হয়। তাহলে আমরা পারমাণবিক ভর নির্ণয় করবো কেমনে? কোন মৌলে পারমাণবিক ভর সমান কোন মৌলে পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর মৌলের একটি পরমাণুর ভর ভাগ এই যে বলে লিখলাম কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 ভর। কেমন? ভরের 12/1 কেমন? ভরের 12 আইসোটোপের পারমাণবিক ভরের, আচ্ছা লিখে দিচ্ছি আমি, আইসোটোপের ভরের 12/1 কেমন? তাহলে এই সূত্র দিয়ে তোমরা তোমাদের বইয়ের যেগুলো আছে এগুলো আশা করছি তোমরা বের করতে পারবা। তোমাদের আমরা যদি একটি অঙ্কের মাধ্যমে করতে চাই, তোমাদের বইতে একটা অঙ্ক দেওয়া আছে, আমরা যদি অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর বের করতে চাই, আপেক্ষিক পারমাণবিক ভর অ্যালুমিনিয়ামের এই সূত্র দিয়ে, তাহলে দেখো তো অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত 4.482 ইন্টু 10⁻23 গ্রাম। অ্যালুমিনিয়ামের তাহলে অ্যালুমিনিয়ামের মৌলের আপেক্ষিক পরমাণুর ভরটা আমরা দেখিনি। আপেক্ষিক পারমাণবিক ভর সমান অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত বলছিলাম আমি 4.482 ইন্টু 10⁻23 গ্রাম। 4.482 ইন্টু 10⁻24 গ্রাম। কেমন? সরি 23 গ্রাম। এখন দেখো 4.482 ইন্টু 10⁻23 গ্রাম। এখন দেখো আমরা বসাবো কি নিচ্ছে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরে 12/1 এটা কত আমরা লিখলাম 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। তাই লিখে দিই 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। কেমন? আমরা অ্যালুমিনিয়ামের তাহলে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত? অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর 4.482 ইন্টু 10⁻23 গ্রাম। আর কারণ 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 এটা 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। তোমরা যদি এটা যদি ক্যালকুলেটর দিয়ে ভাগ করো, কেমন
ক্যালকুলেটর দিয়ে ভাগ করবা, সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে ভাগ করবা, ভাগ করলে এখানে আনসার হবে কত? 27। আনসার হচ্ছে 27। দেখো এখানে কোনো একক নেই, আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। কেন নেই তোমরা নিশ্চয় বুঝে গেছো এতক্ষণে। কারণ এখানে দুটি একই জাতীয় রাশিকে একটি দিয়ে আরেকটিকে ভাগ, তো ভাগ করলে সাধারণত ভাগের বেলা কী হয়, গ্রাম গ্রাম কাটা যাবে। কেমন আমাদের এখানে গ্রাম, এখানেও গ্রাম, গ্রামে গ্রামে কেটে গেলে তাহলে এখানে কোনো একক থাকছে না, তাই আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। তাহলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত পেলাম? 27। অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর অথবা আপেক্ষিক পারমাণবিক ভর কত পেলাম? 27। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি আইসোটোপের শতকরা হার থেকে আমরা যদি মৌলের গড় পারমাণবিক ভরটা নির্ণয় করার চেষ্টা করি, আমরা এটা মুছে দিচ্ছি। দেখো আমরা যদি পরবর্তী পাঠে যাই, তোমাদের বইয়ের পরবর্তী পাঠ 3.9.1 এখানে দেওয়া আছে কি, আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়। এই ক্ষেত্রে আমাদের তিনটে শর্ত কাজ করতে হবে। আমরা যেগুলো প্রাকৃতিক পাবো সেগুলোর ক্ষেত্রে আমরা এগুলো করব। যে মৌলে একাধিক আইসোটোপ আছে, কেমন, যে মৌলের একাধিক আইসোটোপ আছে সেই মৌলের সকল আইসোটোপ প্রকৃতিতে প্রাপ্ত শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় কীভাবে করতে আমরা দেখি। প্রথম কাজ হচ্ছে কি, প্রথমে কোনো মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা এবং প্রকৃতিপ্রাপ্ত ওই আইসোটোপের শতকরার পরিমাণ কী করতে হবে, গুণ দিতে হবে। তাহলে বলছে কি, কোনো মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যাকে ওই মৌলের প্রকৃতিপ্রাপ্ত আইসোটোপের শতকরা পরিমাণ দ্বারা গুণ করতে হবে। এরপরে প্রাপ্ত গুণফলগুলো কী করবো, যোগ করব। এরপরে প্রাপ্ত গুণফলগুলো যোগ করব। এই যোগফলটাকে আমরা 100 দিয়ে ভাগ করলে আমাদের তাহলে কী হচ্ছে, আইসোটোপের শতকরা হার থেকে আমাদের মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের হয়েছে। আমরা যদি একটা উদাহরণ হিসেবে করতে চাই, যেমন প্রকৃতিতে প্রাপ্ত, একটু আগে বলেছিলাম যে ক্লোরিনের দুইটি প্রকৃতিপ্রাপ্ত আইসোটোপ, একটি হচ্ছে কত 35 Cl, কেমন, আরেকটা হচ্ছে কত 37 Cl। এই দুটি যদি আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করি, এই দুটি পরমাণু কি কি, ক্লোরিনের দুইটি আইসোটোপ, একটি আইসোটোপ কত একটা হচ্ছে 35 Cl, একটা হচ্ছে কত 37 Cl। এখন দেখো 35 Cl এবং 37 Cl, তাহলে এখান থেকে আমরা যদি এখান থেকে চাই ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করি, কেমন, ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করবো, তাহলে কী করতে হবে আমাদেরকে, প্রথমে এগুলার প্রকৃতি প্রাপ্ত শতকরা পরিমাণ জানতে হবে। তাহলে এইটা কতটুকু, মোট আমাদের 100%, এর মধ্যে 35 প্রাপ্ত পরিমাণ হচ্ছে কত 75%, কেমন, Cl 35 এটা প্রকৃতি প্রাপ্ত কত 75% পাই, আর এটা ভাই প্রকৃতিতে কত পার্সেন্ট, 25%। তাহলে ক্লোরিনের দুইটি আইসোটোপ Cl 35 এবং ক্লোরিনের অপর একটি আইসোটোপ Cl 37, দুইটির মধ্যে Cl 35টা আমরা প্রকৃতি পাই কত পার্সেন্ট, 75 ভাগ, আর 25 ভাগ হলো Cl 37 আইসোটোপটি পেয়ে থাকি। তাহলে এক্ষেত্রে দেখো আমরা বলছি কি, যদি গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হয়, এটা গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হলে কী করতে হবে, গড় আপেক্ষিক
পারমাণবিক ভর ইকুয়াল টু, আমরা আগে বলছিলাম কি তার পরিমাণকে কি করবো আমরা প্রকৃতিপ্রাপ্ত শতকরা পরিমাণ দিয়ে গুণ করব। তাহলে 35 ইন্টু 75 প্লাস 37 ইন্টু কত হবে 25, ভাগ দেবো কত দ্বারা 100 দ্বারা। কেমন? এই দুইটা তোমরা যদি ক্যালকুলেটর হিসাব করো, কেমন, এই দুইটা ক্যালকুলেটর হিসাব করলে তোমরা পাবা 35.5 হচ্ছে কত 35.5। তাহলে ক্লোরিন অনুর, কেমন, ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত পাচ্ছি আমরা 35.5। তাহলে এইটি তোমাদের মূলত পর্যায় সারণীতে দেওয়া আছে যে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত দেওয়া আছে 35.5। এটাও গড় পারমাণবিক ভর বের করেই এটা ওখানে হিসাব করা হয়েছে। কেমন? আর যদি তোমার প্রকৃতি প্রাপ্তির পরিমাণ বের করতে হয়, ঠিক আছে নি, যদি পরিমাণটা বের করতে হয় তাহলে কীভাবে বের করবো? যেমন তোমাদের বইতে দেওয়া আছে একটা উদাহরণ, প্রকৃতি কপারের দুইটি আইসোটোপ Cu63 এবং Cu65 দুইটি, কেমন, তাহলে এগুলার গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে। কোনটা দেওয়া আছে? গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে কিসের? কপারের। Cu অর্থাৎ কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর, কেমন, কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে বইতে কত 63.5। তোমাদের পর্যায় সারণীতে দেওয়া আছে, দেখবা কপারের দুইটি আইসোটোপ Cu কি বলছিলাম 63, একটা Cu65। দুইটি আইসোটোপ কত Cu কপার 63 আর একটা 65, কেমন? এই ক্ষেত্রে আমরা শতকরা পরিমাণটা বের করব। প্রকৃতিপ্রাপ্ত কপারের, মনে করি আমরা কপার 63 এর শতকরা পরিমাণটা দিলাম x, এটির প্রকৃতিপ্রাপ্ত পরিমাণ দিলাম কত x। তাহলে আমরা মোট জানি কত, আমাদের পার্সেন্টের কত 100%, এর মধ্যে এটা হলো x%, তাহলে এটা কত হবে 100 থেকে x বাদ যাবে, ঠিক আছে। তাহলে প্রকৃতি এটি প্রাপ্তের পরিমাণ কত হবে 100 মাইনাস x%। বুঝা গেছে? আমরা যদি কপারের দুইটি আইসোটোপের একটি Cu63 এর প্রকৃতি প্রাপ্তের পরিমাণ আমরা যদি ধরি x%, তাহলে 65 এর পরিমাণ কত হবে 100 মাইনাস x, কারণ দুইটি মিলিয়ে 100%, এখানে একটা যদি x তাহলে আরেকটা হবে কত 100 থেকে x বাদ যাবে, কেমন। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করলে কত হবে, কপারের গড় পারমাণবিক ভর কত হচ্ছে কপারের গড় পারমাণবিক ভর সূত্র কত হচ্ছে, তাহলে এখানে কত করতে হবে, তাহলে 63 কে x দ্বারা গুণ, কেমন, 63 ইন্টু x প্লাস 65 ইন্টু 100 মাইনাস x ভাগ কত 100। এখানে এ পাশে মান দেওয়া আছে কত, এটা 63.5 দেওয়া আছে, কেমন, এটা মান বসবে কত 63.5। তাহলে আমরা যদি এখানে 63.5 বসাই ইকুয়াল 63x প্লাস 65 00 মাইনাস 65x ভাগ 100, কেমন। এখন আমরা যদি কোণাকুণি গুণ করি তাহলে কত হচ্ছে
63,500 কেমন 1.0 দিলাম ইকুয়াল কত হচ্ছে পাশে 6500 মাইনাস 2x 2x টাকে এদিকে নিয়ে আসি 2x ইকুয়াল 6500 মাইনাস এটাকে বসে নিলে 6350 x ইকুয়াল কত হবে এখানে বাদ দিলে কত হচ্ছে 0 5 4 গেলে 1 ভাগ 2 x ইকুয়াল কত 75 তাহলে কত হচ্ছে 75 আমরা x টাকে আগে ধরছিলাম Cu কপার 63 কে কেমন কপার 63 ইকুয়াল কত 75% প্রকৃতি প্রাপ্ত তাহলে কপার 63 এর প্রাপ্তির পরিমাণ কত 75%। তাহলে আমরা যদি বাকিটা বের করতে যাই Cu কপার এবারে 65 ওইটার প্রাপ্তির পরিমাণ কত ওই আইসোটোপের প্রাপ্তির পরিমাণ হবে কত 100 থেকে 75 বাদ দিলে 25%। ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আসি এবারে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভরটা নির্ণয় কীভাবে করতে হবে আমরা দেখে একটু আমরা এবার চলে যাচ্ছি তোমাদের পার্ট 3.9.2 এটা হচ্ছে কি আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর ভর থেকে আপেক্ষিক আণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভরটা কীভাবে নির্ণয় করবে তোমরা দেখো যেমন H2O এখানে হাইড্রোজেনের 2টি পরমাণু আছে আর অক্সিজেনের 1টি পরমাণু আছে কেমন আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1 অক্সিজেনের পারমাণবিক ভর কত অক্সিজেন পারমাণবিক ভর 16 কেমন আমরা যদি H2ওটা লিখি H2O এটা কি পানি কেমন পানির অণু সংকেত পানির অণু H2O এর আপেক্ষিক এটার আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করি হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত কত 1 অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত 16 তাহলে H2O পানি এর আণবিক ভর কত হচ্ছে আণবিক ভর হচ্ছে হাইড্রোজেন 1 যোগ গুণ দেখো হাইড্রোজেন কয়টি পরমাণু এখানে 2টি পরমাণু 1 into 2 প্লাস অক্সিজেন কয়টি আছে একটি অক্সিজেন পারমাণবিক ভর কত 16 2 যোগ 16 ইকুয়াল 18 তাহলে পানির একটি অণুর আণবিক ভর কত হচ্ছে 18 আমরা এরকম যদি আরেকটি বের করতে যাই দেখো তো তোমরা H2SO4 এর H2SO4 এর আণবিক ভর নির্ণয় করব আমরা দেখি হাইড্রোজেন আপেক্ষিক আণবিক ভর কত পারমাণবিক ভর
1 সালফারের কত বলো তো? আমরা হাইড্রোজেন লিখলাম 1, তাদের সালফারটি লিখতে হবে। সালফার কত আমরা জানি 32, কেমন? তারপর আমরা অক্সিজেন জানি কত 16, আমরা লিখে দিই সালফারের 32 আর আছে অক্সিজেনের 16। তাহলে এই এখন তাহলে H2SO4 এর আণবিক ভরটা কত হচ্ছে 1 ইন্টু 1 ইন্টু হাইড্রোজেন কয়টি 2টি যোগ সালফার কত 32 ইন্টু সালফার 1, তাহলে 1 দিন গুণ করার প্রয়োজন নাই, প্লাস অক্সিজেন কত 16 ইন্টু অক্সিজেন কয়টি পরমাণু আছে এখানে 4টি পরমাণু, তাহলে 4 ইকুয়াল 2 প্লাস 32 প্লাস 4 ইন্টু 16 ইন্টু কত 64 ইকুয়াল 2 and 2 4 and 4 8 6 and 3 এডিশন কত হবে 98। তাহলে আমাদের H2SO4 এর অনেক বড় পেলাম কত 98, কেমন? আশা করছি তোমরা এটা পারবা। আমরা যদি যেতে চাই এরপরে তোমাদের বলছিলাম তেজস্ক্রিয় আইসোটোপ, এগুলো নিয়ে একটু আলোচনা করবো। তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার। আমরা তেজস্ক্রিয় আইসোটোপ কি এটা তোমরা আগের ক্লাসে কিছুটা শিখছিলা, অষ্টম শ্রেণীতে। অষ্টম শ্রেণীর বইতে তোমাদের ছিল তেজস্ক্রিয়তা, রশ্মি কি তেজস্ক্রিয়তা, অল্প কিছু ছিল, যদিও তোমাদের নবম শ্রেণীতে নবম দশম শ্রেণীতে এটা বিস্তারিত আছে। তাহলে আমরা আসি পার্ট 3.93 3.10 আসি। তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয় আইসোটোপ তাদের ব্যবহার এটা কীরকম আমরা দেখি। আমরা জানি প্রকৃতিতে প্রাপ্ত মৌলসমূহের মধ্যে অনেকগুলো মৌল আছে যেগুলার নিউক্লিয়াস স্বতঃস্ফূর্ত অর্থাৎ নিজে থেকেই বিকৃত হয়ে কী করে ভেঙে গিয়ে সেগুলা আলফা বিটা এবং গামা রশ্মি হিসাবে এগুলা নির্গত করে। তাহলে আমরা দেখব যেসব মৌলের যেসব আইসোটোপ সমূহ এরকম আচরণ করবে, যাদের নিউক্লিয়াস ভেঙে গিয়ে আলফা বিটা গামা রশ্মি নির্গত করবে, তাদের বলবো কি আমরা কি তেজস্ক্রিয় আইসোটোপ। তাদের বলবো কি আমরা তেজস্ক্রিয় আইসোটোপ, অর্থাৎ যারা তাদের নিউক্লিয়াস ভেঙে যেসব আইসোটোপ নিউক্লিয়াস ভেঙে কি করবে আলফা বিটা গামা রশ্মি নির্গত করবে। তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলবো। তাদের বলবো কি আমরা তেজস্ক্রিয় আইসোটোপ। তাহলে যেসব আইসোটোপ নিউক্লিয়াস ভেঙে আলফা বিটা গামা রশ্মি, আচ্ছা এটা লিখে দিচ্ছি, স্বতঃস্ফূর্তভাবে তাদের নিউক্লিয়াস ভেঙে কি করবে আলফা বিটা গামা রশ্মি নির্গত করবে, তাদের বলবো কি তেজস্ক্রিয় আইসোটোপ। ঠিক আছে, তাহলে বলছে প্রকৃতিতে এখন পর্যন্ত মোট 3000 সংখ্যক থেকে বেশি আইসোটোপ
সন্ধান পাওয়া গিয়েছে, এগুলোর মধ্যে বলছে এদের মধ্যে কিছু প্রকৃতি পাওয়া গেছে, অন্যগুলো গবেষণাগারে আবার তৈরি করা হয়েছে। তাহলে সন্ধান জানা গেছে মোট কয়টি? 3000 মতো। এর মধ্যে অনেকগুলা আমরা প্রকৃতি পেয়েছি, এরপর বাকিগুলো কী করছে আমরা আমাদের বিভিন্ন বৈজ্ঞানিকরা গবেষণাগারে তৈরি করেছেন আইসোটোপগুলো। আচ্ছা, মূলত আইসোটোপটা মূলত পদার্থবিজ্ঞান বইয়ে তোমাদের এখানে আলোচনা করা আছে, তোমরা ওখানে দেখবা। তারপর আমরা দেখি আইসোটোপের যে ব্যবহারগুলো বলছিলাম, আমরা ব্যবহারগুলো দেখি কী কী ব্যবহার করা হয়। আমরা অষ্টাদশ কিছুটা জেনেছিলাম। এখানে দেখি রোগ নির্ণয়ের জন্য সাধারণত টেকনিশিয়াম 99 টিসি এই আইসোটোপটা টেকনিশিয়াম 99 এই আইসোটোপটা শরীরের ভিতর প্রবেশ করানো হয়। কেন প্রবেশ করানো হয়? ইঞ্জেকশনের মধ্যে প্রবেশ করালে এই আইসোটোপ যখন শরীরের নির্দিষ্ট স্থানে প্রবেশ করে কেমন, তখন এটি আইসোটোপটি গামারশ্মি নির্গত করে। এই গামারশ্মি নির্গতকরণের ফলে বাইরের থেকে অটোমেটিক্যালি তার শনাক্তকরণ কিছু ছবি উঠানো যায় বা তৈরি করা যায়, তোলা সম্ভব। এই ছবি দিয়ে তখন ওইখানে কী রোগ আছে, কি হচ্ছে, এগুলো ডাক্তাররা নির্ণয় করে নেন যে এই ব্যক্তির কী রোগ হয়েছে। ওখানে যে আলফা রশ্মি বা বিটা রশ্মি এটা ছেড়েছে মূলত টেকনিশিয়াম 99, এটি যখন আমাদের শরীরে প্রবেশ করানো হয় ইঞ্জেকশনের মাধ্যমে, তখন এটি কী করে গামা রশ্মি নির্গত করে। এটি কেমন, তাই টেকনিশিয়াম 99 যখন গামা রশ্মিটা নির্গত করে তখন আমাদের শরীর থেকে কী করা হয়, ওখানে শরীরের বাইরের থেকে কিছু ছবি ফুটেজ তৈরি করা হয়। ওই ফুটেজ দেখে ডাক্তাররা নিশ্চিত হন যে এই ব্যক্তির এখানে কী রোগটা হয়েছে। ঠিক আছে। আর এই যখন টেকনিশিয়াম 99 এটি আমাদের শরীরে যখন প্রবেশ করানো হয় ইঞ্জেকশনের মাধ্যমে, এটি 6 ঘন্টার বেশি টিকতে পারে না। এটি কার্যক্ষমতা থাকে 6 ঘন্টা, তাহলে 6 ঘন্টা পর এটা ভ্যানিশ হয়ে যায়। তো যার জন্য বেশিরভাগই ডাক্তাররা এটা আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা এটা ব্যবহার করে থাকেন। আর এরপরে আরও অনেকগুলো আছে। তারপর দেখি আমরা এছাড়া আছে সর্বপ্রথম থাইরয়েড ক্যান্সার নিরাময়ের জন্য তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করেছিল। আমরা জানি ক্যান্সার একটি দুরারোগ্য ব্যাধি, মানে এখান থেকে সাধারণত নিস্তার পাওয়া যায় না। তো এই রোগটি থেকে নিস্তার পাওয়ার জন্য বিজ্ঞানী কী তৈরি করেছিলেন? তেজস্ক্রিয় আইসোটোপ I-131 সমৃদ্ধ দ্রবণ পান কারণে হয়ে থাকে যারা মানে এই যে ক্যান্সার রোগে আক্রান্ত তাদেরকে। তো এই আইসোটোপ থাইরয়েড গিয়ে পৌঁছাবে, তারপর থাইরয়েড গিয়ে পৌঁছে কী করবে, এইটি করবে আগেরটি করতো কি গামা রশ্মি বিকিরণ করতো, আর এটি করবে বিটা রশ্মি নির্গত করবে। I-131 এটি বিটা রশ্মি নির্গত করবে এবং এটা থাইরয়েডের যে ক্যান্সার কোষকে এটা মেরে ফেলে, সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলে। কেমন, তাহলে এছাড়াও আরও অনেকগুলো আইসোটোপ আছে যেগুলো আমাদের শরীরে বিভিন্ন রোগ নিরাময়ের জন্য ব্যবহার করা হয়। যেমন আছে ইরিডিয়াম আইসোটোপ ব্রেন ক্যান্সার নিরাময়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। কেমন, আমরা আইসোটোপে এছাড়াও আমরা দেখতে পারি কৃষিক্ষেত্রে আমাদের ফলের পুষ্টিতেও আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। তোমরা এটা অষ্টম শ্রেণীতে জেনেছ, আমি এখানে আলোচনা করতে চাচ্ছি না। তাহলে ফলের মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের নিয়ন্ত্রিত তেজস্ক্রিয় রশ্মি ব্যবহারের মাধ্যমে উদ্ভিদ কোষের জিনগত বৈশিষ্ট্য কী করা হবে, উন্নতকরণের জন্য আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই ছিল আজকে আমার পার্ট। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে তোমরা সবাই থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে খোদা হাফেজ।